নমস্কার। শুরু করছি অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস দত্তা। উপন্যাসটি আমি ধারাবাহিকভাবে পাঠ করছি। আজ পঞ্চম পর্ব। বিলাসের সহিত তাহার মতের আর কোথাও যদি মিল না হয়, ধর্ম সম্বন্ধে যে তাহাদের কোনো দিন অনৈক্য ঘটিবে না, একথা সে জোর করিয়াই নিজেকে বুঝাইল। বিছানায় শুইয়াও সে বারবার ইহাই কহিতে লাগিল। এ ভালোই হইল যে তাহার মতো একজন স্থির ও সংকল্প স্বধর্মপরায়ণ কর্তব্যনিষ্ঠ লোকের সহিত তাহার জীবন চিরদিনের জন্য মিলিত হইতে যাইতেছে। ঈশ্বর তাহার দ্বারা নিজের অনেক কার্য সম্পন্ন করাইয়া লইবেন বলিয়াই এমন করিয়া তাহার মনের গতি পরিবর্তিত করিয়া দিয়েছেন। পরদিন বিলাস সকলকেই করজোড়ে আবেদন করিল, তাহারা যদি অন্তত মাসে একবার করিয়া আসিয়াও মন্দিরের মর্যাদা বৃদ্ধি করেন তো তাহারা আজীবন কৃতজ্ঞ হইয়া থাকিবে। এ অনুরোধ অনেকেই স্বীকার করিয়াই বাড়ি গেলেন। রাসবিহারী আসিয়া বলিলেন, মা বিজয়া, তোমার মন্দিরের স্থায়িত্ব যদি কামনা করো তো দয়ালবাবুকে এখানে রাখবার চেষ্টা করো। বিজয় বিস্মিত ও পুলকিত হইয়া জিজ্ঞাসা করিল, সে কি সম্ভব কাকাবাবু? রাসবিহারী হাসিয়া কহিলেন, সম্ভব না হলে বলবো কেন মা? তাকে ছেলেবেলা থেকে জানি, একরকম আমারই বাল্যবন্ধু। অবস্থা ভালো না হলেও দয়াল খাঁটি লোক। তোমার জমিদারিতে কোনো একটা কাজ দিয়ে তাকে অনায়াসে রাখা যেতে পারে। মন্দিরের বাড়িতেও ঘরের অভাব নেই। স্বচ্ছন্দে 2-4টে ঘর নিয়ে তিনি সপরিবারে বাস করতে পারবেন। এই বৃদ্ধ ভদ্রলোকটির প্রতি বিজয়ের সত্যকার শ্রদ্ধা জন্মিয়েছিল। তাহার সাংসারিক হীনাবস্থা শুনিয়ে সেই শ্রদ্ধায় করুণা যোগ দিল। সে তৎক্ষণাৎ রাসবিহারীর প্রস্তাব আনন্দে অনুমোদন করিয়া বলিল, ওকে এইখানেই রাখুন, আমি সত্যই ভারী খুশি হব কাকাবাবু। তাহাই হইল। দয়াল আসিয়া সপরিবারে আশ্রয় গ্রহণ করিলেন। দিন কাটিতে লাগিল। পৌষ শেষ হইয়া মাঘের মাঝামাঝিতে আসিয়া পৌঁছিল। জমিদারি এবং মন্দিরের কাজ সুশৃঙ্খলায় চলিতে লাগিল। কোথাও যে কোনো বিরোধ বা অশান্তি আছে তাহা কাহারও কল্পনায় উদয় হইল না। নরেন্দ্রের কোনো সংবাদ নাই, থাকিবার কথাও নহে। শুধু 2 দিনের জন্য সে দেশে আসিয়াছিল, 2 দিন পরে চলিয়া গেছে। তবে একটা ব্যথা বিজয়ের মনে বাজিত যখনই সেই মাইক্রোস্কোপটার প্রতি চোখ পড়িত। আর কিছু নয়, শুধু যদি তাহার সেই একান্ত দুঃসময়ে কিছু বেশি করিয়া ও জিনিসটার দাম দেওয়া হইত। আর একটা কথা স্মরণ হইলে সে যেমন আশ্চর্য হইত তেমনি কুণ্ঠিত হইয়া পড়িত। 2 দিনের পরিচয়ে কেমন করিয়াই না জানি এই লোকটার প্রতি এত মমতা জন্মিয়েছিল। ভাগ্যে তাহা প্রকাশ পায় নাই। না হইলে মিথ্যা মোহ একদিন মিথ্যায় মেলাইয়া যাইতই, কিন্তু সারা জীবন লজ্জা রাখিবার আর ঠাঁই থাকিত না। তাই সেই 2 দিনের স্নেহ মমতার পাত্রটিকে যখনই মনে পড়িত তখনই প্রাণপণ বলে মন হইতে তাহাকে সে দূরে ঠেলিয়া দিত। এমনি করিয়া মাঘ মাসও শেষ হইয়া গেল। ফাল্গুনের প্রারম্ভেই হঠাৎ অত্যন্ত গরম পড়িয়া চারিদিকে জ্বর দেখা দিতে লাগিল। দিন 2 হইতে দয়ালবাবু জ্বরে পড়িয়াছিলেন। আজ সকালে তাহাকে দেখিতে যাইবার জন্য বিজয়া কাপড় পরিয়া একেবারে প্রস্তুত হইয়াই নিচে নামিয়াছিল। বুড়া দারোয়ান কানাই সিং লাঠি আনিতে তাহার ঘরে গিয়েছিল এবং সেই অবকাশে বাহিরের ঘরে বসিয়া বিজয়া 1 পেয়ালা চা খাইয়া লইতেছিল। নমস্কার। বিজয়া চমকে মুখ তুলিয়া দেখিল নরেন্দ্র ঘরে ঢুকিতেছে। তাহার হাতের পেয়ালা হাতে রহিল,
শুধু অভিভূতির মতো নিঃশব্দে চোখ মিলিয়ে চাহিয়া রহিল, না করিল প্রতি নমস্কার, না বলিল বসিতে। একটা চেয়ারের পিঠে নরেন্দ্র তাহার লাঠিটা হেলান দিয়ে রাখিল, আর একখানা চৌকি টানিয়ে লইয়া বসিল। কহিল, এ কাজটা আমারও এখনো সারা হয়নি, আর এক পেয়ালা চা আনতে হুকুম করে দিন তো। দি বলিয়া বিজয় হাতের বাটিটা নামাইয়া রাখিয়া বাহির হইয়া গেল, কিন্তু কালীপদকে বলিয়া দিয়ে তৎক্ষণাৎ ফিরিয়া আসিতে পারিল না। উপরে যাইবার সিঁড়ির রেলিং ধরিয়া চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। তাহার বুকের ভিতরটা ভীষণ ঝড়ে সমুদ্রের মতো উন্মত্ত হইয়া উঠিয়াছিল। কোনো কারণেই হৃদয় যে মানুষের এমন করে দুলিয়া উঠিতে পারে, ইহা সে জানিতই না। তথাপি একথা স্পষ্ট বুঝিতেছিল, এ আন্দোলন শান্ত না হইলে কাহারও সহিত সহজভাবেই কথাবার্তা অসম্ভব। মিনিট 5-6 সেইখানে চুপ করিয়া দাঁড়াইয়া যখন দেখিল কালীপদ চা লইয়া যাইতেছে, তখন সেও তাহার পিছনে পিছনে ঘরে আসে প্রবেশ করিল। কালীপদ চলিয়া গেলে নরেন্দ্র বিজয়ের মুখের প্রতি চাহিয়া কহিল, আপনি মনে মনে ভারী বিরক্ত হয়েছেন। আপনি কোথাও বার হচ্ছিলেন, আমি এসে বাধা দিয়েছি, কিন্তু মিনিট 5 বেশি আপনাকে আটকে রাখবো না। বিজয় কহিল, আচ্ছা, আগে আপনি চা খান। বলিয়া হঠাৎ পশ্চিম দিকের জানালাটার প্রতি নজর পড়ায় আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, ও জানালাটা কে খুলে দিয়ে গেল? নরেন্দ্র বলিল, কেউ না, আমি। কি করে খুললেন? যেমন করে সবাই খোলে, টেনে। কোনো দোষ হয়েছে? বিজয় মাথা নাড়িয়ে কহিল, না, এবং মুহূর্ত কয়েক তাহার লম্বা সরু সরু আঙুলের দিকে চাহিয়ে থাকিয়া বলিল, আপনার আঙুলগুলো কি লোহার? ওই জানালাটা বন্ধ থাকলে পিছন থেকে সজোরে ধাক্কা না দিয়ে শুধু টেনে খুলতে পারে এমন লোক আমি দেখিনি। কথা শুনিয়ে নরেন হো হো করিয়া উচ্চ হাস্যে ঘর ভরিয়ে দিল। এ সেই হাসি মনে পড়িয়া বিজয়ের সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠিল। হাসি থামিলে নরেন সহজভাবে কহিল, সত্যি আমার আঙুলগুলো ভারী শক্ত, জোরে টিপে ধরলে যে কোনো লোকের বোধ করি হাত ভেঙে যায়। বিজয় হাসি চাপিয়া গম্ভীর মুখে কহিল, আপনার মাথাটা তার চেয়েও শক্ত, ঢু মারলে। কথাটা শেষ না হইতেই নরেন আবার তেমনি উচ্চহাস্য করিয়া উঠিল। এই লোকটির হাসি প্রভাতের আলোর মতো এমনি মধুর, এমনি উপভোগের বস্তু যে কোনো মতেই যেন লোভ সংবরণ করা যায় না। নরেন পকেট হইতে 200 টাকার নোট বাহির করি টেবিলের উপর রাখিয়ে দিয়ে বলিল, সেই জন্যই এসেছি। আমি জোচ্চোর, আমি ঠক, আরো কত কি গালাগালি ওই কটা টাকার জন্য আমাকে দিয়ে পাঠিয়েছিলেন। আপনার টাকা নিন, দিন আমার জিনিস, আপনার টাকা নিন। বিজয়ের মুখ পলকের জন্য আরক্ত হইয়া উঠিল, কিন্তু তখনই আপনাকে সামলাইয়া লইয়া কহিল, আর কি কি বলে পাঠিয়েছিল বলুন তো? নরেন কহিল, অত আমার মনে নেই, সেটা আনতে বলে দিন, আমি 9:30 গাড়িতেই কলকাতা ফিরে যাব। ভালো কথা, আমি কলকাতাতেই বেশ একটা চাকরি পেয়েছি, অত দূর আর যেতে হয়নি। বিজয়ের মুখ উজ্জ্বল হইয়া উঠিল, কহিল, আমার ভাগ্য ভালো। নরেন বলিল, হ্যাঁ, কিন্তু আমার আর সময় নেই, 9টা বাজে। চক্ষিক নিমিষে বিজয়ের মুখের দীপ্তি নিবিয়ে গেল, কিন্তু নরেন তাহা লক্ষ্য করিল না। কহিল, আমাকে এখনই বার হতে হবে, সেটা আনতে বলে দিন। বিজয় তাহার মুখের প্রতি চোখ তুলিয়ে বলিল, এই শর্ত কি আপনার সঙ্গে হয়েছিল যে
আপনি দয়া করে টাকা এনেছেন বলেই তাড়াতাড়ি ফিরিয়ে দিতে হবে? নরেন্দ্র লজ্জিত হইয়া কহিল, না, তা হয়নি সত্যি, কিন্তু আপনার তো ওতে দরকার নেই। আজ নেই বলে কোনোদিন দরকার হবে না এ আপনাকে কে বললে? নরেন্দ্র মাথা নাড়িয়ে দৃঢ় স্বরে কহিল, আমি বলছি ও জিনিস আপনার কোনো কাজেই লাগবে না। অথচ আমার। বিজয় উত্তর দিল, তবে যে বিক্রি করে যাবার সময় বলেছিলেন ওটা আমার অনেক উপকারে লাগবে। আমাকে ঠকিয়ে গেছে, বলে পাঠিয়েছিলুম বলে আপনি আবার রাগ করছেন। তখন একরকম কথা আর এখন একরকম কথা। নরেন লজ্জায় একেবারে মলিন হইয়া গেল। একটুখানি চুপ করিয়া থাকিয়া কহিল, দেখুন, তখন ভেবেছিলুম অমন জিনিসটা আপনি ব্যবহারে লাগাবেন, এরকম ফেলে রেখে দেবেন না। আচ্ছা, আপনি তো জিনিস বাঁধা রেখেও টাকা ধার দেন, এও কেন তাই মনে করুন না। আমি এ টাকার সুদ দিচ্ছি। বিজয় কহিল, কত সুদ দেবেন? নরেন্দ্র বলিল, যার ন্যায্য সুদ আমি তাই দিতে রাজি আছি। বিজয় ঘাড় নাড়িয়ে কহিল, আমি রাজি নই। কলকাতায় যাচাই করে দেখিয়েছি, ওটা অনায়াসে 400 টাকায় বিক্রি করতে পারি। নরেন্দ্র সোজা উঠিয়ে দাঁড়াইয়া কহিল, বেশ, তাই করুন গে, আমার দরকার নেই। যে 200 টাকায় 400 টাকা চায় তাকে আমি কিছুই বলতে চাইনি। বিজয় মুখ নিচু করিয়া প্রাণপণে হাসি দমন করি যখন মুখ তুলিল, তখন কেবল এই লোকটি ছাড়া সংসারের কাহারও কাছে বোধ করি সে আত্মগোপন করিতে পারিত না। কিন্তু সেদিকে নরেনের দৃষ্টি ছিল না। সে তীক্ষ্ণভাবে কহিল, আপনি যে একটি সাই লোক তা জানলে আমি আসতাম না। বিজয় ভালো মানুষটির মতো কহিল, দেনার দায়ে যখন আপনার যথাসর্বস্ব আত্মসাৎ করে নিয়েছিল তখনও ভাবেননি? নরেন কহিল, না। কেননা তাতে আপনার হাত ছিল না। সে কাজ আপনার বাবা এবং আমার বাবা দুজনে করে গিয়েছিলেন। আমরা কেউ তার জন্য অপরাধী নই। আচ্ছা, আমি চললুম। বিজয় কহিল, খেয়ে যাবেন না? নরেন উদ্ধতভাবে কহিল, না, খাবার জন্য আসিনি। বিজয় শান্তভাবে জিজ্ঞাসা করিল, আচ্ছা, আপনি তো ডাক্তার, আপনি হাত দেখতে জানেন? এইবার তাহার ওষ্ঠ প্রান্তে হাসির রেখা ধরা পড়িয়া গেল। নরেন ক্রোধে জ্বলিয়া উঠিয়া বলিল, আমি কি আপনার উপহাসের পাত্র? টাকা আপনার ঢের থাকতে পারে, কিন্তু সে জোরে ও অধিকার কারো জন্মায় না, জানবেন। আপনি একটু হিসেব করে কথা কইবেন। বলিয়া সে লাঠিটা তুলিয়া লইল। বিজয় কহিল, নইলে আপনার গায়ে জোর আছে এবং হাতে লাঠি আছে, এই তো। নরেন লাঠিটা ফেলিয়ে দিয়া হতাশভাবে চেয়ারটায় বসিয়া পড়িয়া বলিল, ছি ছি, আপনি যা মুখে আসে তাই বলছেন। আপনার সঙ্গে আর পারি, কিন্তু মনে থাকে যেন, বলিয়া আর সে আপনাকে সামলাইতে না পারিয়া হাসি চাপিতে চাপিতে দ্রুত পদে প্রস্থান করিল। একাকী ঘরের মধ্যে নরেন হতবুদ্ধির মতো খানিকক্ষণ বসিয়া থাকি অবশেষে তাহার লাঠিটা হাতে তুলিয়া লইয়া উঠিয়া দাঁড়াইতে বিজয় ঘরে ঢুকিয়া কহিল, আপনার জন্যই আমার যখন দেরি হয়ে গেল তখন আপনারও চলে যাওয়া হবে না। আপনি হাত দেখতে জানেন, চলুন আমার সঙ্গে। নরেন যাওয়ার কথাটা বিশ্বাস করিল না, তথাপি জিজ্ঞাসা করিল, কোথায় যেতে হবে হাত দেখতে? তাহার মুখের প্রতি লক্ষ্য করিয়া এইবার বিজয় গম্ভীর হইল, কহিল, এখানে ভালো ডাক্তার নেই। আমাদের যিনি নূতন আচার্য হয়ে এসেছেন তাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি। আজ 2 দিন হলো তার ভারী জ্বর হয়েছে। চলুন একবার দেখে আসবেন।
আচ্ছা চলো। বিজয়া কহিল, তবে একটু দাঁড়ান, সেই পরেশ ছেলেটিকে তো আপনি চেনেন, 3-4 দিন তারও জ্বর। একটু দাঁড়ান, তার মাকে আনতে বলে দিয়েছি। বলিতে বলিতেই পরেশের মা ছেলেকে অগ্রবর্তী করিয়া দ্বারের কাছে আসিয়া দাঁড়াইল। বলিল, ছেলের সমস্ত গায়ে ভয়ানক বেদনা বাবু, নারীটা দেখে একটু ওষুধ টষুধ যদি দিতেন। নরেন কহিল, তোমার ছেলেকে ঘরে নিয়ে যাও, হাওয়া টাওয়া লাগিও না, ওষুধ আমি লিখে দিচ্ছি। মা একটু ক্ষুণ্ণ হইয়েই ছেলেকে লইয়া চলিয়া গেল। তখন নরেন বিজয়ের বিস্মিত মুখের পানে চাহিয়া কহিল, এদিকে ভারী বসন্ত হচ্ছে, একটু সাবধানে রাখতে বলে দেবেন। বিজয়ের মুখ কালি হইয়া গেল। বসন্ত? বসন্ত হবে কেন? নরেন কহিল, হবে কেন সে অনেক কথা, আজও ভালো বোঝা যাবে না বটে, কিন্তু কাল ওর পানে চাইলেই জানতে পারবেন। আমার মনে হচ্ছে আপনার আচার্য বাবুকে আর দেখবার বিশেষ আবশ্যক নেই, তার অসুখটাও খুব সম্ভব কাল পরশুই টের পাবেন। ভয়ে বিজয়ের সর্বাঙ্গ ঝিমঝিম করিতে লাগিল। সে অবশ নির্জীবের মতো চেয়ারে হেলান দিয়ে বসিয়ে পড়িয়া অস্ফুট কণ্ঠে কহিল, আমারও নিশ্চয় বসন্ত হবে নরেনবাবু, আমারও কাল রাত্রে জ্বর হয়েছিল, আমারও গায়ে ভয়ানক ব্যথা। নরেন হাসিল, কহিল, ব্যথা ভয়ানক নয়, ভয়ানক যা হয়েছে তা আপনার ভয়। বেশ, জ্বরই যদি একটু হয়ে থাকে তাতেই বা কি, আশেপাশে বসন্ত দেখা দিয়েছে বলেই যে গ্রাম শুদ্ধ সকলেরই তাই হতে হবে তার কোনো মানে নেই। বিজয়ের চোখ দুটি ছলছল করিয়া আসিল। কহিল, হলেই বা আমাকে দেখবে কে, আমার কে আছে? নরেন পুনরায় হাসিয়া কহিল, দেখবার লোক অনেক পাবেন সে ভাবনা নেই, কিন্তু কিছু হবে না আপনার। বিজয়া হতাশভাবে মাথা নাড়িয়ে কহিল, না হলেই ভালো, কিন্তু কাল রাত্রে আমার সত্যই খুব জ্বর হয়েছিল, তবুও সকালবেলা জোর করে ঝেড়ে ফেলে দিয়ে দয়ালবাবুকে দেখতে যাচ্ছিল। এখনো আমার একটু একটু জ্বর রয়েছে, এই দেখুন। বলিয়া সে ডান হাত বাড়াইয়া দিল। নরেন কাছে গিয়ে তাহার কোমল শিথিল হাতখানি নিজের শক্তিমান কঠিন হাতের মধ্যে টানিয়া লইয়া মুহূর্তকাল পরেই ধীরে ধীরে নামাইয়া রাখিয়া বলিল, আজ আর কিছু খাবেন না, চুপ করে শুয়ে থাকুন গে, কোনো ভয় নেই, কাল পরশু আবার আমি আসব, আপনার দয়া। বলিয়া বিজয় চোখ বুজিয়ে চুপ করিয়া রহিল। কিন্তু কথাটা তীরের মতো গিয়ে নরেনের মর্মমূলে বিঁধিল। প্রত্যুত্তরে আর সে কোনো কথাই বলিল না বটে, কিন্তু নীরবে লাঠিটি তুলিয়ে লইয়া যখন ঘরের বাহির হইয়া গেল, তখন এই ভয়ার্ত রমণীর অসহায় মুখের দয়া ভিক্ষা তাহার বলিষ্ঠ পুরুষ চিত্তকে এক প্রান্ত হইতে আরেক প্রান্ত পর্যন্ত মথিত করিতে লাগিল। পরদিন কাজের ভিড়ে কোনো মতেই সে কলিকাতা ত্যাগ করিতে পারিল না, কিন্তু তাহার পরদিন বেলা 9টার মধ্যে গ্রামে আসে উপস্থিত হইল। বাটিতে পা দিতেই কালীপদ তাড়াতাড়ি আসিয়া কহিল, মায়ের বড় জ্বর বাবু, আপনি একেবারে ওপরে চলুন। নরেন্দ্র বিজয়ের ঘরে আসিয়া যখন উপস্থিত হইল, তখন সে প্রবল জ্বরে শয্যায় পড়িয়া ছটফট করিতেছে। কে একজন পহুড়া নারী ঘোমটায় মুখ ঢাকিয়া শিওরের কাছে বসিয়া পাখার বাতাস করিতেছে, এবং অদূরে চৌকির উপর পিতা পুত্র রাসবিহারী ও বিলাসবিহারী মুখ ভয়ানক গম্ভীর করিয়া বসিয়া আছেন। উভয়ের কাহারও চিত্ত যে ডাক্তারের আগমনে আশায় ও আনন্দে নাচিয়া উঠিল না, তাহা না বলিলেও চলে। বিলাসবিহারী ভূমিকার লেশমাত্র বাহুল্য না করিয়া
সোজা জিজ্ঞাসা করিল, আপনি নাকি পরশু এসে বসন্তের ভয় দেখিয়ে গেছেন? কথাটা এত বড় মিথ্যা যে হঠাৎ করে জবাব দিতেই পারা যায় না। কিন্তু প্রশ্ন শুনিয়া বিজয়া রক্তচক্ষু মেলিয়ে চাহিল। প্রথমটা সে যেন টাহর করিতে পারিল না, তাহার পরে দুই বাহু বাড়াইয়া কহিল, আসুন। নিকটে আর কোনো আসন না থাকায় নরেন তাহার শয্যার একাংশে গিয়েই উপবেশন করিল। চক্ষের পলকে বিজয়া দুই হাত দিয়ে সজোরে তাহার হাত চাপিয়ে ধরিয়া বলিল, কাল এলে তো আজ আমার এত জ্বর হতো না। আমি সমস্ত দিন পথপানে চেয়েছিলাম। নরেন্দ্র ডাক্তার তাহার বুঝিতে বিলম্ব হইল না যে প্রবল জ্বর, উগ্র নেশার মতো অনেক আশ্চর্য কথা মানুষের ভিতর হইতে টানিয়া আনে, কিন্তু সুস্থ অবস্থায় তাহার অস্তিত্ব না মুখে না অন্তরে কোথাও হয়তো থাকে না। কিন্তু অনতি দূরে বসিয়া দুর্ভাগা পিতা পুত্রের মাথার চুল পর্যন্ত ক্রোধে কণ্টকিত হইয়া উঠিল। নরেন সহজে সান্ত্বনার স্বরে প্রসন্ন মুখে কহিল, ভয় কি, জ্বর দুদিনেই ভালো হয়ে যাবে। তাহার হাতখানা বিজয়া একেবারে বুকের উপর টানিয়ে লইয়া একান্ত করুণ সুরে কহিল, কিন্তু আমি ভালো না হওয়া পর্যন্ত তুমি কোথাও যাবে না, বলো? তুমি চলে গেলে আমি হয়তো বাঁচব না। জবাব দিতে গিয়ে নরেন মুখ তুলিতে দুই জোড়া ভীষণ চক্ষুর সহিত তাহার চোখাচোখি হইয়া গেল। দেখিল একান্ত সন্নিকটবর্তী নিঃসংকোচিত শিকারের উপর লাফাইয়া পড়িবার পূর্বাহ্নে ক্ষুদিত ব্যাঘ্র যেমন করিয়া চাহে, ঠিক তেমনি দুই প্রদীপ্ত চক্ষু মেলিয়া বিলাসবিহারী তাহার প্রতি চাহিয়া আছে। নরেন অবাক হইয়া চাহিয়া রহিল। বিজয়ের প্রশ্নের জবাব দেওয়া হইল না। চোখের হিংস্র দৃষ্টি শুধু মানুষ কেন, অনেক জানোয়ারি পর্যন্ত বুঝিতে পারে। সুতরাং এই লোকটি যত সোজা মানুষ হোক এবং সংসারের অভিজ্ঞতা তাহার যত অল্পই থাকুক, এ কথাটা সে এক নিমেষেই টের পাইল যে ওই চেয়ারে আসীন পিতাপুত্রের চোখের চাহনিতে আর যে ভাবেই প্রকাশ করুক, হৃদয়ের প্রীতি প্রকাশ করে নাই। ইহারা যে তাহার প্রতি প্রসন্ন ছিলেন না তাহা সে জানিত। সেই মাইক্রোস্কোপটা বিজয়াকে দেখাইতে আসিয়া সে নিজের কানেই অনেক কথা শুনিয়া গিয়েছিল, এবং রাসবিহারী চাকরের হাতে যেদিন তাহার দাম পাঠাইয়াছিলেন সেদিনও হিতোপদেশ ছলে বৃদ্ধ কম কটু কথা শুনাইয়া আসেন নাই। কিন্তু সে যখন সত্যই ঠকাইয়া যায় নাই এবং জিনিসটা আজ যখন 200 স্থানে 400 ঘুরাইয়া আনিতে পারে যাচাই হইয়া গেছে, তখন সেদিক দিয়ে কেন যে এখনো তাহাদের রাগ থাকিবে তাহা সে ভাবিয়া পাইল না। আর এই বসন্তের ভয় দেখাইয়া যাওয়া, কিন্তু সে তো ভয় দেখাইয়া যায় নাই, বরঞ্চ ঠিক উল্টা। এ মিথ্যা আর কেহ প্রচার করিয়াছে কিংবা বিজয়ের নিজের মুখেই প্রকাশ পাইয়াছে, তাহা স্থির করিবার পূর্বেই বিলাসবিহারী আরেকবার চিৎকার করিয়া উঠিল। বৃত্ত কালীপদ বোধ করি নিছক কৌতূহল বশেই পর্দা একটুখানি ফাঁক করিয়া মুখ বাড়াইয়াছিল। বিলাসের চোখে পড়িতেই সে একেবারে হিন্দি গর্জন ছাড়িল। খুব সম্ভব হিন্দি ভাষায় অধিক রোষ প্রকাশ পায়। কহিল, ঈশ্বর কা বাচ্চা, একটা কুর্সি লাও। ঘরের সকলেই চমকিয়ে উঠিল। কালীপদ শুয়ারকা বাচ্চা এবং লাউ কথাটার অর্থ বুঝিতে পারিল, কিন্তু কুর্সি বস্তুটি যে কি তাহার আন্দাজ করিতে না পারিয়া সে ঘরের মধ্যে ঢুকিয়া একবার এদিকে একবার ওদিকে মুখ ফিরাইতে লাগিল। বৃদ্ধ রাসবিহারী নিজেকে সংবরণ করিয়া লইয়াছিলেন। তিনি গম্ভীর স্বরে কহিলেন, ও ঘর থেকে একটা চেয়ার নিয়ে এসো কালীপদ।
বাবুকে বসতে দাও। কালীপদ দ্রুত বেগে প্রস্থান করিলে তিনি ছেলের দিকে ফিরিয়া তাহার শান্ত উদার কণ্ঠে বলিলেন, রোগা মানুষের ঘর, অমন হেষ্টি হয়েও না বিলাস। টেম্পার লুজ করা কোনো ভদ্রলোকের পক্ষেই শোভা পায় না। ছেলে উদ্ধতভাবে জবাব দিল, মানুষ এতে টেম্পার লুজ করে না তো করে কিসে শুনি? হারামজাদার চাকর, বলা নেই কোয়া নেই, এমন একটা অসভ্য লোককে ঘরে এনে ঢোকালে যে ভদ্রমহিলার সম্মান রাখতে পর্যন্ত জানে না। অকস্মাৎ প্রচন্ড ধাক্কায় মাতালের যেমন নেশা ছুটিয়ে যায়, বিজয়েরও ঠিক তেমনি জ্বরের আচ্ছন্ন ঘোরটা ঘুচিয়ে গেল। সে নিঃশব্দে নরেনের হাত ছাড়িয়ে দিয়া দেওয়ালের দিকে মুখ করিয়া পাশ ফিরিয়া শুইল। কালীপদ তাড়াতাড়ি একখানা চেয়ার আনিয়া রাখিয়া যাইতেই নরেন্দ্র বিছানা হইতে উঠিয়া আসিয়া তাহাতে বসিল। রাসবিহারী বিজয়ের মুখের ভাব লক্ষ্য করিতে ত্রুটি করেন নাই। তিনি একটু প্রসন্ন হাস্য করিয়া পুত্রকেই উদ্দেশ্য করিয়া পুনশ্চ বলিলেন, আমি সমস্তই বুঝি বিলাস। এক্ষেত্রে তোমার রাগ হওয়াটা যে অস্বাভাবিক নয়, বরঞ্চ খুবই স্বাভাবিক, তাও মানি। কিন্তু এটা তোমার ভাবা উচিত ছিল যে সবাই ইচ্ছা করে অপরাধ করে না। সকলেই যদি সব রকম রীতি নীতি আচার ব্যবহার জানতো, তাহলে ভাবনা ছিল কি সেই জন্য রাগ না করে শান্তভাবে মানুষের দোষ ত্রুটি সংশোধন করে দিতে হয়। এই দোষ ত্রুটি যে কাহার, তা কাহারও বুঝিতে বিলম্ব হইল না। বিলাস কহিল, না বাবা, এরকম ইম্পার্টিনেন্স সহ্য হয় না। তাছাড়া আমার এ বাড়ির চাকরগুলো হয়েছে যেমন হতভাগা তেমনি বজ্জাত। কালই আমি বেটাদের সব দূর করে তবে ছাড়ব। রাসবিহারী আবার একটু হাস্য করিয়া সস্নেহ তিরস্কারের ভঙ্গিতে এবার বোধ করি ঘরের দেয়ালগুলোকে শুনাইয়া বলিলেন, এর মন খারাপ হয়ে থাকলে যে কি বলে তার ঠিকানাই নেই। আর শুধু ছেলেকেই বা দোষ দেব কি? আমি বুড়ো মানুষ, আমি পর্যন্ত অসুখ শুনে কিরকম চঞ্চল হয়ে উঠেছিলুম। বাড়িতেই হলো একজনের বসন্ত, তারপর উনি ভয় দেখিয়ে গেলেন। এতক্ষণ পর্যন্ত নরেন্দ্র কোনো কথা কহে নাই। এইবার সে বাধা দিয়ে কহিল, না, আমি কোনো রকম ভয় দেখিয়ে যাইনি। বিলাস মাটিতে একটা পা ঠুকিয়ে সতেজে কহিল, আলবাত ভয় দেখিয়ে গেছেন, কালীপদ সাক্ষী আছে। নরেন কহিল, কালীপদ ভুল শুনেছে। প্রত্যুত্তরে বিলাস আর একটা কি কাণ্ড করিতে যাইতেছিল, তাহার পিতা থামাইয়া দিয়া বলিলেন, আহ, কি করো বিলাস, উনি যখন অস্বীকার করছেন তখন কি কালীপদকে বিশ্বাস করতে হবে? নিশ্চয়ই ওর কথা সত্যি। তথাপি বিলাস কি যেন বলিবার প্রয়াস করিতে বৃদ্ধ কটাক্ষে নিষেধ করিয়া বলিলেন, এই সামান্য অসুখেই মাথা হারিও না বিলাস, স্থির হও। মঙ্গলময় জগদীশ্বর যে শুধু আমাদের পরীক্ষা করবার জন্যেই বিপদ পাঠিয়ে দেন। বিপদে পড়লে তোমরা সকলের আগে এই কথাটাই কেন ভুলে যাও, আমি তো ভেবে পাইনি। একটু স্থির থাকিয়া পুনরায় কহিলেন, আর তাই যদি একটা ভুল অসুখের কথা বলেই থাকেন, তাতেই বা কি? কত পাশ করা ভালো ভালো বিচক্ষণ ডাক্তারের যে ভ্রম হয়, উনি তো ছেলে মানুষ। বলিয়া নরেন্দ্রের প্রতি মুখ তুলিয়া বলিলেন, যাক, জ্বর তো তাহলে অতি সামান্য আপনি বলছেন, চিন্তা করবার তো কোনো কারণ নেই, এই তো আপনার মত। নরেন্দ্র আসিয়া পর্যন্ত অনেক অপমান নীরবে সহিয়াছিল, কিন্তু এইবার একটা বাঁকা জবাব না দিয়ে থাকিতে পারিল না। কহিল, আমার বলাই কি আসে যাই বলুন, আমার ওপর তো নির্ভর করছেন না।
বরং তার চেয়ে কোনো ভালো পাশ করা বিচক্ষণ ডাক্তার দেখিয়ে তার মতামত নেবেন। কথাটার নিহিত খোঁজা যাই থাক, এ জবাব দিবার তাহার অধিকার ছিল। কিন্তু বিলাস একেবারে লাফাইয়া উঠিয়া মারমুখী হইয়া চেঁচাইয়া উঠিল, তুমি কার সঙ্গে কথা কইছ মনে করে কথা কইও, বলে দিচ্ছি। এ ঘর না হয়ে আর কোথাও হলে তোমার বিদ্রূপ করা। এই লোকটার কারণে অকারণে প্রথম হইতেই একটা ঝগড়া বাঁধাইয়া তুমুল কাণ্ড করিয়া তুলিবার প্রাণপণ চেষ্টা দেখিয়া নরেন্দ্র বিস্ময়ে স্তম্ভিত হইয়া গেল। কিন্তু কেন, কিসের জন্য, কোথায় তাহার ব্যবহারের মধ্যে কি অপরাধ ঘটিতেছে, কিছুই সে স্থির করিয়া উঠিতে পারিল না। আসল কারণ হইতেছে এই যে, কোথায় যে ওই লোকটার অন্তর্দাহ, নরেন্দ্র তাহা আজিও জানিত না। বিজয়া এখানে আসার সঙ্গে সঙ্গেই গ্রামের অনুসন্ধিৎসু প্রতিবেশীর দল যখন বিলাসের সহিত তাহার ভবিষ্যৎ সম্বন্ধের আলোচনা করিয়া সময়ের সদ্ব্যবহার করিত, তখন ভিন্ন গ্রামবাসী এই নবীন বৈজ্ঞানিকের অখণ্ড মনোযোগ কীটাণুকীটের সম্বন্ধ নিরূপণে ব্যাপৃত থাকিত। গ্রামের জনশ্রুতি তাহার কানে পৌঁছিত না। তাহার পরে ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠার দিনে যখন কথাটা পাকা হইয়া রাষ্ট্র হইতে কোথাও আর বাকি রহিল না, তখন সে কলিকাতায় চলিয়া গেছে। আজ পিতা পুত্রের কথার ভঙ্গিতে মাঝে মাঝে কি যেন একটা অনির্দিষ্ট এবং অস্পষ্ট ব্যথার মতো তাহাকে বাজিতেছিল বটে, কিন্তু চিন্তার দ্বারা তাকে সুস্পষ্ট করিয়া দেখিবার সময় কিংবা প্রয়োজন কিছুই তাহার ছিল না। ঠিক এই সময় বিজয়া এদিকে মুখ ফিরাইল। নরেন্দ্রের মুখের প্রতি ব্যথিত উৎপীড়িত দুটি চক্ষু ক্ষণকাল নিবদ্ধ করিয়া কহিল, আমি যতদিন বাঁচব আপনার কাছে কৃতজ্ঞ হয়ে থাকব, কিন্তু এরা যখন অন্য ডাক্তার দিয়ে আমার চিকিৎসা করা স্থির করেছেন, তখন আর আপনি নিরর্থক অপমান সইবেন না। কিন্তু ফিরে যাবার পথে দয়ালবাবুকে একবার দেখে যাবেন, শুধু এই মিনতিটি রাখবেন। বলিয়া প্রত্যুত্তরের জন্য অপেক্ষা না করিয়ে সে পুনরায় মুখ ফিরাইয়া শুইল। রাসবিহারী অনেক পূর্বেই আসল ব্যাপারটা বুঝিয়েছিলেন। তিনি তৎক্ষণাৎ বলিয়া উঠিলেন, বিলক্ষণ, তুমি যাকে ডেকে পাঠিয়েছ তাকে অপমান করে কার সাধ্য? তারপর ছেলেকে নানা প্রকার ভৎসনার মধ্যে বারংবার এই কথাটাই প্রচার করিতে লাগিলেন যে অসুখের গুরুত্ব কল্পনা করিয়া উৎকণ্ঠায় বিলাসের হিতাহিত জ্ঞান লোপ পাইয়াছে এবং সঙ্গে সঙ্গে একমাত্র ও অদ্বিতীয় নিরাকার পরম ব্রহ্মের উদ্দেশ্য সম্বন্ধে অনেক আধ্যাত্মিক ও নিগূঢ় তত্ত্ব কথার মর্মোদ্ঘাটন করিয়া দেখাইয়া দিলেন। নরেন্দ্র কোনো কথা কহিল না। পিতা ও পুত্রের নিকট হইতে তত্ত্ব কথা ও অপমানের বোঝা নিঃশব্দে দুই স্কন্ধে ঝুলাইয়া লইয়া উঠিয়া দাঁড়াইল এবং লাঠি ও ছোট ব্যাগটি হাতে করিয়া তেমনি নীরবে বাহির হইয়া গেল। রাসবিহারী পিছন হইতে ডাকিয়া কহিলেন, নরেন্দ্র বাবু, আপনার সঙ্গে একটা জরুরি কথা আলোচনা করবার আছে। বলিয়া তাড়াতাড়ি উঠিয়া ছেলেকে অপ্রতিদ্বন্দ্বী একমাত্র ও অদ্বিতীয় রূপে বিজয়ের ঘরের মধ্যে অধিষ্ঠিত রাখিয়া দ্রুত বেগে তাহার অনুসরণ করিয়া নিচে নামিয়া গেলেন। নরেন্দ্রকে পাশের একটা ঘরে বসাইয়া তিনি ভূমিকা ছলে কহিলেন, 5 জনের সামনে তোমাকে বাবুই বলি আর যাই। বাবা, এটা কিন্তু ভুলতে পারিনি, তুমি আমাদের সেই জগদীশের ছেলে। বনমালী, জগদীশ দুজনেই স্বর্গীয় হয়েছেন, শুধু আমিই পড়ে আছি। কিন্তু খুলে বলতে পারিনি নরেন, আমার বুক যেন ফেটে যেতে চায়। নরেন চুপ করিয়া রহিল। হঠাৎ রাসবিহারীর আরেক দিনের কথাগুলো যেন মনে পড়ায় বলিয়া উঠিলেন,
ওই দরকারি যন্ত্রটা বিক্রি করায় আমি সত্যই তোমার উপর বড় বিরক্ত হয়েছিলাম নরেন, একটু হাস্য করিয়ে বলিলেন। কিন্তু দেখো বাবা, এই বিরক্ত হয়েছিলাম কথাটা বড় রূঢ়। হইনি বলতে পারলেই সাংসারিক হিসেবে হয় ভালো, বলতে শুনতে সব দিকেই নিরাপদ। কিন্তু যাক, বলি, একটা নিঃশ্বাস ফেলিয়া অনেকটা যেন আত্মগত ভাবেই পুনরায় কহিতে লাগিলেন, আমার দ্বারা যা অসাধ্য তা নিয়ে দুঃখ করা বৃথা। কত লোকের অপ্রিয় হই, কত লোকে গাল দেয়, বন্ধুরা বলেন। বেশ, মিথ্যা বলতে যখন কোনো কালেই পারলে না রাসবিহারী, তখন তা বলতেও আমরা বলিনি। কিন্তু একটু ঘুরিয়ে বললেই যদি গালমন্দ হতে নিস্তার পাওয়া যায়, তাই কেন করো না? আমি শুনে শুধু অবাক হয়ে ভাবি, বাবা, যা ঘটেনি তা বানিয়ে বলা, ঘুরিয়ে বলা যায় কি করে? এরা আমার ভালোই চায়, তা বুঝি, কিন্তু সেই মঙ্গলময় আমাকে যে ক্ষমতা থেকে বঞ্চিত করেছেন, সে অসাধ্য সাধন করি বা আমি কেমন করে? যাক বাবা, নিজের সম্বন্ধে আলোচনা করতে আমি কোনো দিনই ভালোবাসিনি, এতে আমার বড় বিতৃষ্ণা। পাছে তুমি দুঃখ পাও, তাই এত কথা বলা। বলিয়া উদাস নেত্রে কড়িকাঠির দিকে ক্ষণকাল চাহিয়ে থাকিয়া চোখ নামাইয়া কহিলেন, আর একটা কথা কি জানো নরেন, এই সংসারেই চিরকাল আছি বটে, চুল পাকিয়েও ফেললাম সত্য, কিন্তু কি করলে কি বললে যে এখানে সুখ সুবিধে মেলে, তা আজও এই পাকা মাথাটাই ঢুকলো না। নইলে তোমার প্রতি অসন্তুষ্ট হয়েছিলাম, এ কথা মুখের ওপর বলে তোমার মনে আর ক্লেশ দেব কেন? নরেন বিনয়ের সহিত বলিল, যা সত্য তাই বলেছেন, এতে দুঃখ করবার তো কিছু নেই। রাসবিহারী ঘাড় নাড়িতে নাড়িতে বলিলেন, না না, ও কথা বলো না নরেন, কঠোর কথা মনে বাজে বই কি, যে শোনে তার তো বাজেই, যে বলে তারও কম বাজে না বাবা। জগদীশ্বর। নরেন অধমুখে চুপ করিয়া রহিল। রাসবিহারী অন্তরের ধর্মোচ্ছ্বাস সংযত করিয়া লইয়া পরে বলিতে লাগিলেন, কিন্তু তারপরে আর চুপ করে থাকতে পারলাম না। ভাবলাম, সে কি কথা, সে অনেক দুঃখী নিজের অমন আবশ্যকীয় জিনিসটা বিক্রি করে গেছে, তার মূল্য যাই হোক, কিন্তু কথা যখন দেওয়া হয়েছে তখন আর তো ভাবাও চলে না, দাম দিতে বিলম্ব করাও চলে না। মনে মনে বললাম, আমার বিজয়া মার যখন ইচ্ছে, যতদিনে ইচ্ছে টাকা দিন, কিন্তু আমি টাকাটা পাঠিয়ে দিই। সে বেচারা যখন ওই টাকা নিয়ে তবে বিদেশে যাবে, একটা দিনও তো দেরি করা কর্তব্য নয়। তার উপর সে যখন আমার জগদীশের ছেলে। নরেন তখনকার কটু কথাগুলো স্মরণ করিয়া বেদনার সহিত জিজ্ঞাসা করিল, তার কি দাম দেবার ইচ্ছে ছিল না? বৃদ্ধ গম্ভীর হইয়া বলিলেন, না, সে কথা আমার তো মনে হয়নি নরেন, কিন্তু তবে কি জানো, না থাক, বলিয়া তিনি সহসা মৌন হইলেন। 400 টাকায় যাচাই করার কথাটা একেবারে নরেনের জিহ্বায় আসিয়া পড়িল, কিন্তু সেই সঙ্গেই কেমন একটা ক্লেশ বোধ হওয়ায় এ সম্বন্ধে আর কোনো কথা সে কহিল না। রাসবিহারী এইবার দরকারি কথাটা পারিলেন। তিনি লোক চিনিতেন। নরেনের আজিকার কথাবার্তায় ও ব্যবহারে তাহার ঘোর সন্দেহ জন্মিয়েছিল যে এখনো সে আসল কথাটা জানে না, এবং এই সকল অন্যমনস্ক উদাসীন প্রকৃতির মানুষগুলোর একেবারে চোখে আঙুল দিয়ে দেখাইয়া না দিলে নিজে হইতে অনুসন্ধান করিয়াও ইহারা কোনো দিনই কিছু জানিতে চাহে না। বলিলেন,
বিলাসের আচরণে আজ আমি যেমন দুঃখ তেমনি লজ্জা বোধ করেছি। ওই মাইক্রোস্কোপটার কথাই বল, বিজয়া একবার যদি তার মত নিয়ে সেটা কিনতো তাহলে তো কোনো কথাই উঠতে পারতো না। তুমিই বলো দেখি, এ কি তার কর্তব্য ছিল না? বিজয়ের কর্তব্যটা ঠিক বুঝিতে না পারিয়া নরেন্দ্র জিজ্ঞাসু মুখে চাহিয়া রহিল। রাসবিহারী কহিলেন, তার অসুখের খবর পেয়ে বিলাস যে কিরকম উৎকণ্ঠিত হয়ে উঠেছে এ তো আমার বুঝতে বাকি নেই। হওয়াই স্বাভাবিক, সমস্ত ভালো মন্দ সমস্ত দায়িত্ব তো শুধু তারই মাথার উপরে। চিকিৎসা এবং চিকিৎসক স্থির করা তো তারই কাজ, তার অমতে তো কিছুই হতে পারে না। বিজয়া নিজেও তো অবশেষে তা বুঝলেন, কিন্তু দুদিন পূর্বে চিন্তা করলে তো এসব অপ্রিয় ব্যাপার ঘটতে পারত না। নিতান্ত বালিকা নয়, ভাবা তো উচিত ছিল। কেন যে উচিত ছিল তাহা তখনও পর্যন্ত বুঝিয়া উঠিতে না পারিয়া নরেন বৃদ্ধির প্রশ্নে সায় দিতে পারিল না। কিন্তু তবুও তাহার বুকের ভিতরটা আশঙ্কায় তোলপাড় করিতে লাগিল, অথচ বুঝিয়া লইবার মতো কথাও তাহার কণ্ঠ দিয়া বাহির হইল না। সে শুধু শঙ্কিত দুই চক্ষু বৃদ্ধির মুখের প্রতি মেলিয়া নিঃশব্দে চাহিয়া রহিল। রাসবিহারী বলিলেন, তুমি কিন্তু বাবা বিলাসের মনের অবস্থা বুঝে মনের মধ্যে কোনো গ্লানি রাখতে পাবে না। আর একটা অনুরোধ আমার এই রইল নরেন, এদের বিবাহ তো বৈশাখেই হবে। যদি কলকাতাতেই থাকো শুভ কর্মে যোগ দিতে হবে তা বলে রাখলাম। নরেন কথা কহিতে পারিল না, শুধু ঘাড় নাড়িয়া জানাইল, আচ্ছা। রাসবিহারী তখন পুলকিত চিত্তে অনেক কথা বলিতে লাগিলেন। এ বিবাহ যে মঙ্গলময়ের একান্ত অভিপ্রেত এবং বরকন্যার জন্মকাল হইতেই যে স্থির হইয়াছিল, এবং এই প্রসঙ্গে বিজয়ার পরলোকগত পিতার সহিত তাহার কি কি কথা হইয়াছিল ইত্যাদি বহু প্রাচীন ইতিহাস বিবৃত করিতে করিতে সহসা বলিয়া উঠিলেন, ভালো কথা, কলকাতাতেই কি এখন থাকা হবে? একটু সুবিধে টুবিধে হবার কি আশা? নরেন্দ্র কহিল, হ্যাঁ, একটা বিলাতি ওষুধের দোকানে সামান্য একটা কাজ পেয়েছি। রাসবিহারী খুশি হইয়া বলিলেন, বেশ বেশ, ওষুধের দোকান, কাঁচা পয়সা, টিকে থাকতে পারলে আখেরে গুছিয়ে নিতে পারবে, কাঁচা পয়সা। নরেন এই ইঙ্গিতের ধার দিয়েও গেল না, কহিল, আগে না। শুনিয়া রাসবিহারী আর কৌতূহল দমন করিতে পারিলেন না, একটু ইতস্তত করিয়া প্রশ্ন করিলেন, তাহলে মাইনেটা কিরকম দিচ্ছে? নরেন্দ্র কহিল, পরে কিছু বেশি দিতে পারে, 400 টাকা মাত্র দেয়। 400? রাসবিহারী বিবর্ণ মুখে চোখ কপালে তুলিয়া বলিলেন, আহা, বেশ বেশ, শুনে বড় সুখী হলাম। এদিকে বেলা বাড়িয়া উঠিতেছিল দেখিয়ে নরেন্দ্র উঠিয়া দাঁড়াইল। দয়ালবাবুর 2-4টা বসন্ত দেখা দিয়েছিল, তাহাকে একবার দেখিতে যাইতে হইবে। জিজ্ঞাসা করিল, সেই পরেশ ছেলেটি কেমন আছে বলতে পারেন? রাসবিহারী অম্লান মুখে জানাইলেন, তাহাকে তাহাদের গ্রামের বাটিতে পাঠাইয়া দেওয়া হইয়াছে, সে কেমন আছে বলিতে পারেন না। উভয়ই ঘরের বাহির হইয়া আসিলেন। তাহাকে আবার একবার উপরে যাইতে হইবে, ছেলে তখনও অপেক্ষা করিয়া আছে। সে চিকিৎসার কিরূপ ব্যবস্থা করিল তাহারও খবর লওয়া আবশ্যক। বারান্দার শেষ পর্যন্ত আসিয়া নরেন মুহূর্তের জন্য একবার স্থির হইয়া দাঁড়াইল। তাহার পরে ধীরে ধীরে ফিরিয়া আসিয়া রাসবিহারীকে কহিল,
আপনি আমার হয়ে বিলাসবাবুকে একটা কথা জানাবেন, বলবেন প্রবল জ্বরে মানুষের আবেগ নিতান্ত সামান্য কারণে উচ্ছ্বসিত হয়ে উঠতে পারে। বিজয়ের সম্বন্ধে ডাক্তারের মুখের এই কথাটা তিনি যেন অবিশ্বাস না করেন বলিয়ে সে মুখ ফিরাইয়া একটু দ্রুত গতিতেই প্রস্থান করিল। স্নান নাই, আহার নাই, মাথার উপর কড়া রৌদ্র, মাঠের উপর দিয়ে নরেন্দ্র দিঘড়ায় চলিয়েছিল, কিন্তু কিছুই তাহার ভালো লাগিতেছিল না। তাই চলিতে চলিতে আপনাকে আপনি সে বারংবার প্রশ্ন করিতেছিল, তাহার কিসের গরজ? কি একটা স্ত্রীলোক তাহার শ্রদ্ধার পাত্রকে দেখিবার জন্য অনুরোধ করিয়াছে বলিয়ে সে যাহাকে কখনো চোখেও দেখে নাই, তাহাকে দেখিবার জন্য এই রৌদ্রের মধ্যে মাঠ ভাঙিতেছে। এই অন্যায় অনুরোধ করিবার যে তাহার এক বিন্দু অধিকার ছিল না, তাহা মনে করিয়া তাহার সর্বাঙ্গ জ্বলিতে লাগিল, এবং ইহা রক্ষা করিতে যাও নিজের সম্মানের হানিকর, ইহাও সে বারবার করিয়া আপনাকে বলিতে লাগিল। অথচ মুখ ফিরিয়া চলিয়া যাইতেও পারিল না। এক পা করিয়া সেই দিঘড়ার দিকেই অগ্রসর হইতে লাগিল, এবং অনতিকাল পরে সেই নিতান্ত স্পর্ধিত অনুরোধটাকে বজায় রাখিতে নিজের বাটির দ্বারদেশে আসিয়া উপস্থিত হইল। এক টুকরা কাগজের উপর নরেন নিজের নামের সঙ্গে তাহার বিলাতি ডাক্তারি খেতাবটা জুড়িয়ে দিয়ে ভিতরে পাঠাইয়া দিয়েছিল। সেইটা পাঠ করিয়া দয়াল অত্যন্ত সন্ত্রস্ত হইয়া উঠিলেন। এত বড় একটা ডাক্তার পায়ে হাঁটিয়া তাহাকে দেখিতে আসিয়াছে, ইহা তাহার নিজেরই যেন একটা অশোভন স্পর্ধা ও অপরাধের মতো ঠেকিল, এবং ইহাকেই বঞ্চিত করিয়া নিজে এই বাটিতে বাস করিতেছেন। এই লজ্জায় কি করিয়া যে মুখ দেখাইবেন ভাবিয়া পাইলেন না। ক্ষণেক পরে একজন গৌরবর্ণ দীর্ঘকায় ছিপছিপে যুবক যখন তাহার ঘরে আসিয়া ঢুকিল, তখন মুগ্ধ নেত্রে অবাক হইয়া চাহিয়া রহিলেন। তাহার মনে হইল ব্যাধি তাহার যাই হোক এবং যত বড়ই হোক আর ভয় নাই, এ যাত্রা তিনি বাঁচিয়া গেলেন। বস্তুত রোগ অতি সামান্য, চিন্তার কিছুমাত্র হেতু নাই আশ্বাস পাইয়া তিনি উঠিয়া বসিলেন। এমনকি ডাক্তার সাহেবকে ট্রেনে তুলিয়া দিতে স্টেশন পর্যন্ত সঙ্গে যাওয়া সম্ভব হইবে কিনা ভাবিতে লাগিলেন। বিজয়া নিজে শয্যাগত হইয়াও তাহাকে বিস্মৃত হয় নাই। সেই অনুরোধ করিয়া পাঠাইয়া দিয়েছে শুনিয়া কৃতজ্ঞতায় আনন্দে দয়ালের চোখ ছলছল করিয়া উঠিল। দেখিতে দেখিতে এই নবীন চিকিৎসক ও প্রাচীন আচার্যের মধ্যে আলাপ জমিয়া উঠিল। নরেন্দ্রের চিত্তের মাঝে আজ অনেকখানি গ্লানি জমা হইয়া উঠিয়াছিল, কিন্তু এই বৃদ্ধের সন্তোষ, সহৃদয়তা ও অন্তরের সুচিতার সংস্পর্শে তাহার অর্ধেক পরিষ্কার হইয়া গেল। কথায় কথায় সে বুঝিল এই লোকটির ধর্ম সম্বন্ধীয় পড়াশোনা যদিচ নিতান্তই যৎ সামান্য, কিন্তু ধর্ম বস্তুটিকে বৃদ্ধ বুক দিয়ে ভালোবাসেন, এবং সেই অকৃত্রিম ভালোবাসাই যেন ধর্মের সত্য দিকটার প্রতি তাহার চোখের দৃষ্টিকে অসামান্য রূপে স্বচ্ছ করিয়ে দিয়েছে। কোনো ধর্মের বিরুদ্ধেই তাহার নালিশ নাই, এবং মানুষ খাঁটি হইলেই যে সকল ধর্মই তাহাকে খাঁটি জিনিসটি দিতে পারে, ইহাই তিনি অকপটে বিশ্বাস করেন। এরূপ অসাম্প্রদায়িক মতবাদ বিলাস বিহারীর কানে গেলে তাহার আচার্য পদ বহাল থাকিত কিনা ঘোর সন্দেহ। কিন্তু বৃদ্ধের শান্ত সরল ও বিদ্বেষ লেশহীন কথা শুনিয়া নরেন্দ্র মুগ্ধ হইয়া গেল। রাসবিহারী ও বিলাস বিহারীরও তিনি অনেক গুণগান করিলেন। তিনি যাহারই কথা বলেন তাহারই মতো সাধু পুরুষ জগতে আর দ্বিতীয় দেখেন নাই বলেন।
বৃদ্ধের মানুষ চিনিবার এই অদ্ভুত ক্ষমতা লক্ষ্য করিয়া নরেন্দ্র মনে মনে হাসিল। পরিশেষে বিলাসের প্রসঙ্গেই তিনি আগামী বৈশাখে বিবাহের উল্লেখ করিয়া অত্যন্ত পরিতৃপ্তির সহিত জানাইলেন যে সে উপলক্ষে তাহাকেই আচার্যের দায়িত্ব গ্রহণ করিতে হইবে, ইহাই বিজয়ার অভিলাষ, এবং এই বিবাহই যে ব্রাহ্ম সমাজে বিবাহের যথার্থ আদর্শ হওয়া উচিত, এই প্রকার অভিমত প্রকাশ করিতেও তিনি বিরত হইলেন না। কিন্তু বৃদ্ধ সৌভাগ্য ও আনন্দের আতিশয্যে নিজে এতদূর বিহ্বল হইয়া না উঠিলে অত্যন্ত অনায়াসেই দেখিতে পাইতেন এই শেষের আলোচনা কি করিয়া তাহার শ্রোতার মুখের উপর কালি ঢালিয়া দিতেছিল। স্নানাহারের জন্য তিনি নরেন্দ্রকে যৎপরণাস্তি পিড়াপিড়ি করিয়াও রাজি করাইতে পারিলেন না। ঘণ্টা দেড়েক পরে নরেন্দ্র যখন যথার্থ শ্রদ্ধা ভরে তাহাকে নমস্কার করিয়া বাহির হইয়া গেল, তখন কোথায় যে তাহার ব্যথা, কেন যে সমস্ত মন উদ্ভ্রান্ত বিপর্যস্ত, সমস্ত সংসার এরূপ তিক্ত বিষাদ হইয়া গেছে, তাহা জানিতে তাহার বাকি রহিল না। নদীর পার হইতেই বাম দিকে অনেক দূরে জমিদার বাটির সৌধ চূড়া চোখে পড়ায় আরেকবার নতুন করিয়া তাহার দুই চক্ষু জ্বলিয়া গেল। সে মুখ ফিরাইয়া লইয়া সোজা মাঠের পথ ধরিয়া রেল স্টেশনের দিকে দ্রুত পদে চলিতে লাগিল। আজ এমন অকস্মাৎ এত বড় আঘাত না খাইলে সে হয়তো এত সত্বর নিজের মনটাকে চিনিতে পারিত না। এতদিন তাহার জানা ছিল এ জীবনে হৃদয় তাহার একমাত্র শুধু বিজ্ঞানকেই ভালোবাসিয়াছে, সেখানে কোনো কালে আর কোনো জিনিসেরই যে জায়গা মিলবে না তাহা এমন নিঃসংশয় বিশ্বাস করিত বলিয়াই জগতের অন্যান্য সমস্ত কামনার বস্তুই তাহার কাছে একেবারে তুচ্ছ হইয়া গিয়েছিল। কিন্তু আজ আঘাত খাইয়া ধরা পড়িল হৃদয় তাহারই অজ্ঞাত সারে আর একটা বস্তুকে এমনি একান্ত করিয়া ভালোবাসিয়াছে। তখন ব্যথায় ও বিস্ময়ে শুধু চমকিয়া গেলেন না, নিজের কাছেই নিজে যেন অত্যন্ত ছোট হইয়া গেল। আজ কোনো কথারই যথার্থ মানে বুঝিতে তাহার বাধিল না। বিজয়ের সমস্ত আচরণ, সমস্ত কথাবার্তাই যে প্রচ্ছন্ন উপহাস, এবং এই লইয়া বিলাসের সহিত না জানি সে কতই হাসিয়াছে, কল্পনা করিয়া তাহার সর্বাঙ্গ লজ্জায় বার করিয়া শিহরিতে লাগিল। এই তো সেদিন যে তাহার সর্বস্ব গ্রহণ করিয়া পথে বাহির করিয়া দিতেও এক বিন্দু দ্বিধা করে নাই, তাহারই কাছে দৈন্য জানাইয়া তাহার শেষ সম্বলটুকু পর্যন্ত বিক্রয় করিতে যাইবার চরম দুর্মতি তাহার কোন মহাপাপে জন্মিয়েছিল। নিজেকে সহস্র ধিক্কার দিয়ে কেবলই বলিতে লাগিল, এ আমার ঠিকই হইয়াছে। যে লজ্জাহীন সেই নিষ্ঠুর রমণীর একটা সামান্য কথায় নিজের সমস্ত কাজকর্ম ফেলিয়া এত দূরে ছুটিয়া আসিতে পারে, এ শাস্তি তাহার উপযুক্তই হইয়াছে। বেশ করিয়াছে, বিলাস তাহাকে অপমান করিয়া বাটির বাহির করিয়া দিয়েছে। নিজেকে সহস্র ধিক্কার দিয়ে কেবলই বলিতে লাগিল, এ আমার ঠিকই হইয়াছে, এ শাস্তি তাহার উপযুক্তই হইয়াছে। স্টেশনে পৌঁছিয়া দেখিল যে মাইক্রোস্কোপটা এত দুঃখের মন, সেইটাকে লইয়াই কালীপদ দাঁড়াইয়া আছে। সে কাছে আসিয়া বলিল, ডাক্তারবাবু, মাঠান আপনাকে এইটে পাঠিয়ে দিয়েছেন। নরেন তিক্ত স্বরে কহিল, কেন? কেন তাহা কালীপদ জানিত না, কিন্তু জিনিসটা যে ডাক্তার বাবুর এবং ইহাকেই লক্ষ্য করিয়া যত প্রকারের অপ্রিয় ব্যাপার ঘটিয়ে গিয়াছে, সম্মুখে এবং দ্বারের অন্তরাল হইতে কিছুই কালীপদর অবিদিত ছিল না। সে বুদ্ধি খাটাইয়া হাসি মুখে বলিল, আপনি ফিরে চেয়েছিলেন যে?
নরেন্দ্র মনে মনে অধিকতর ক্রুদ্ধ হইয়া কহিল, না, চাইনি, দাম দেবার টাকা নেই আমার। কালীপদ বুঝিল ইহা অভিমানের কথা। সে অনেক দিনের চাকর। টাকা কড়ি সম্বন্ধে বিজয়ার মনের ভাব এবং আচরণের বহু দৃষ্টান্ত সে চোখে দেখিয়েছে। সে তাহার সেই জ্ঞানটুকু আরো একটু ফলাও করি হাসিয়া একটু তাচ্ছিল্যের ভাবে বলিল, ইহ, ভারী তো দাম। মাঠানের কাছে 200-400 টাকা নাকি আবার টাকা। নিয়ে যান আপনি, যখন জোগাড় করতে পারবেন দামটা পাঠিয়ে দেবেন। অর্থ সম্বন্ধে তাহার প্রতি বিজয়ের এই অযাচিত বিশ্বাস নরেন্দ্রের ক্রোধটাকে একটু নরম করিয়া আনিলেও তাহার কণ্ঠস্বরের তিক্ততা দূর করিতে পারিল না। তাই সে যখন 200 পরিবর্তে 400 দিবার অক্ষমতা জানাইয়া কহিল, না না, তুমি ফিরিয়ে নিয়ে যাও কালীপদ, আমার দরকার নেই। 200 টাকার বদলে 400 টাকা আমি দিতে পারবো না। তখন কালীপদ অনুনয়ের স্বরেই বলিয়া উঠিল, না ডাক্তারবাবু, তা হবে না। আপনি সঙ্গে নিয়ে যান, আমি গাড়িতে তুলে দিয়ে যাব। এই জিনিসটা সম্বন্ধে তাহার নিজের একটুখানি বিশেষ গরজ ছিল। বিলাসকে সে দুচক্ষে দেখিতে পারিত না বলিয়া তাহার প্রতি অনেকটা আক্রোশ বশতই নরেনের প্রতি তাহার এক প্রকার সহানুভূতি জন্মিয়েছিল। সেই জন্য দারোয়ানকে দিয়ে পাঠাইতে বিজয়া আদেশ করিলেও কালীপদ নিজে যাচিয়া এতটা পথ এই ভারী বাক্সটা বহিয়া আনিয়াছিল। নরেন্দ্র মনে মনে ইতস্তত করিতেছে কল্পনা করিয়া সে আরো একটু কাছে ঘেঁষিয়া গলা খাটো করিয়া বলিল, আপনি নিয়ে যান ডাক্তারবাবু, মাঠান ভালো হয়ে চাই কি দামটা আপনাকে ছেড়ে দিতেও পারেন। এই ইঙ্গিত শুনিয়া নরেন্দ্র অগ্নিকাণ্ডের জ্বলিয়া উঠিল। বটে, সে ডাকিয়াছে, অথচ বিলাস তাহার অপমান করিয়াছে। এ বুঝি তাহারই যৎকিঞ্চিৎ কৃপার বকশিস। কিন্তু প্ল্যাটফর্মের উপর আরো লোকজন ছিল বলিয়ে সে যাত্রায় কালীপদর একটা ফাঁড়া কাটিয়ে গেল। নরেন্দ্র কোনো মতে আপনাকে সংবরণ করিয়া লইয়া বাহিরের পথটা হাত দিয়ে নির্দেশ করিয়া শুধু বলিল, যাও, যাও আমার সম্মুখ থেকে। বলিবে মুখ ফিরাই আরেক দিকে চলিয়া গেল। কালীপদ হতবুদ্ধি বিফলের ন্যায় কাঠ হইয়া দাঁড়াইয়া রহিল। ব্যাপারটা যে কি হইল তাহার মাথায় ঢুকিল না। মিনিট 15 পরে গাড়ি আসিলে নরেন্দ্র যখন উঠিয়া বসিল তখন কালীপদ আস্তে আস্তে সেই ফার্স্ট ক্লাস কামরার জানালার কাছে আসিয়া ডাকিল, ডাক্তারবাবু। নরেন্দ্র অন্যদিকে চাহিয়াছিল। মুখ ফিরাইতেই কালীপদর মলিন মুখের উপর চোখ পড়িল। চাকরটার প্রতি নিরর্থক রূঢ় ব্যবহার করিয়া সে মনে মনে একটু অনুতপ্ত হইয়াছিল। তাই একটু হাসিয়া সদয় কণ্ঠে কহিল, আবার কি? সে এক টুকরো কাগজ এবং পেন্সিল বাহির করিয়া বলিল, আপনার ঠিকানাটা একটুখানি যদি। আমার ঠিকানা নিয়ে কি করবে? আমি কিছু করব না, মাঠান বলে দিলেন। মাঠানের নামে এবার নরেন্দ্রের আত্মবিস্মৃতি ঘটিল। অকস্মাৎ প্রচন্ড একটি ধমক দিয়ে বলিয়া উঠিল, বেরো সামনে থেকে বলছি, পাজি নচ্ছর কোথাকার। কালীপদ চমকিয়া দুপা হটিয়া গেল এবং পরক্ষণেই বাঁশি বাজাইয়া গাড়ি ছাড়িয়ে দিল। সে ফিরিয়া আসিয়া যখন উপরের ঘরে প্রবেশ করিল তখন বিজয়া খাটের বাজুতে মাথা রাখিয়া চোখ বুজিয়ে হেলান দিয়ে বসিয়েছিল। পদশব্দে চোখ মেলিতেই কালীপদ কহিল, ফিরিয়ে দিলেন, নিলেন না মাঠান। বিজয়ের দৃষ্টিতে বেদনা বা বিস্ময় কিছুই প্রকাশ পাইল না। কালীপদ হাতের কাগজ ও পেন্সিলটা টেবিলের উপর রাখিয়া দিতে দিতে বলিল, বাবা কি রাগ,
ঠিকানা জিজ্ঞেস করে যেন তেড়ে মারতে এলেন। কি রাগ! ইহার উত্তরে বিজয় কথা কহিল না। সমস্ত পথটা কালীপদ আপনা আপনি মহলা দিতে দিতে আসিতেছিল। মনিবের আগ্রহের জবাবে সে কি বলিবে, কিন্তু সে পক্ষে লেশমাত্র উৎসাহ না পাইয়া সে চোখ তুলিয়ে চাহিয়া দেখিল বিজয়ের দৃষ্টি তেমনি নির্বিকার, তেমনি শূন্য। হঠাৎ তাহার মনে হইল যেন সমস্ত জানিয়ে শুনিয়েই বিজয় এই একটা মিথ্যা কাজে তাহাকে নিযুক্ত করিয়াছিলেন। তাই সে অপ্রতিভ ভাবে কিছুক্ষণ চুপ করিয়া দাঁড়াইয়া থাকিয়া শেষে আস্তে আস্তে বাহির হইয়া গেল। নমস্কার, আজ এই পর্যন্ত। আগামী পর্বে দেখা হবে উপন্যাসের পরবর্তী অংশ নিয়ে। আজকের মতো নমস্কার।